জানাবো অচিরেই সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানালেন আসিফ নজরুল। 28 দিনে এলো 25,357 কোটি টাকার বেশি রেমিটেন্স। নজরদারিতে আছেন মুক্তি পাওয়া শীর্ষ অপরাধীরা জানালেন ডিএমপি কমিশনার। দ্রুতই মন্ত্রণালয়ে যাচ্ছে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব। সর্বশেষ থাকছে 40 লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেবে সরকার জানালেন শ্রম উপদেষ্টা। জানাবো অচিরেই সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানালেন আসিফ নজরুল। সাইবার নিরাপত্তা আইন অচিরেই সংশোধন বা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার রাজধানীর আগেরগাঁয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করারও আইন হয়েছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল করা উচিত হবে না, কারণ এটি মূলত দুই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কম্পিউটার অফেন্স এবং অন্যটি হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স বাতিল করা সম্ভব হলেও কম্পিউটার অফেন্স বাতিল করা সঠিক হবে না। আসিফ নজরুল বলেন, তথ্য অধিকার নিয়ে আমাদের সচেতনতার অভাব রয়েছে। এই অধিকারটা কিন্তু অন্যান্য অধিকারের মতো নয়। তথ্য অধিকার ছাড়া সব অধিকার মূল্যহীন। প্রত্যেকটা অধিকারের সঙ্গে এই অধিকারটা সংযুক্ত। তাই তথ্য অধিকার নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের আইন বিচার ও শাসন বিভাগ যদি ঠিক না থাকে তাহলে তথ্য কমিশন বা মানবাধিকার কমিশনের কিন্তু কোনো কার্যক্ষমতা থাকবে না। যারা তথ্য অধিকারের কথা বলেন তাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে। গুম ও বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধেও কথা বলতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে হবে। জনগণ জানেন বিগত সরকারের বিচার বিভাগকে কিভাবে নির্যাতনের হাতিয়ার হিসেবে তৈরি করে ফেলেছিল, সংসদকে লুটপাটের অন্যায় অবিচার ফোরামের হিসেবে তৈরি করেছিল। আমাদের উচিত এসব বিষয়ে সোচ্চার হওয়া। ডক্টর আসিফে বলেন, আমরা একটা সময় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করতে পারতাম না। আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে, প্রধানমন্ত্রীর নামটি উল্লেখ করা যাবে না, এভাবে উল্লেখ করতে হতো। উনি একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন, কিন্তু আমরা কি তার প্রতিবাদ করেছিলাম? করিনি। আমরা যখন প্রতিবাদ করেছিলাম তখন 10 থেকে 12 জনের বেশি লোক পেতাম না। সুতরাং এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না। দুঃশাসনের সময়ে প্রতিবাদ করাটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রতিবাদটা সবসময় বজায় রাখতে হবে। এমনকি আমাদেরও যদি কোনো ভুল হয় তারও প্রতিবাদ জানাতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 28 দিনে এলো 25,357 কোটি টাকার বেশি রেমিটেন্স বা প্রবাসী আয়ে গত আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি সেপ্টেম্বরেও। মাসের 28 দিনে এসেছে 211 কোটি 31 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 28 দিনে 211 কোটি 31 লাখ 10 হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা, যা বাংলাদেশি মুদ্রায় 25,357 কোটি টাকার বেশি। তথ্য বিশ্লেষণে দেখা যায় সেপ্টেম্বরে 28 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় 78 কোটি ডলার বেশি। গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল 133 কোটি ডলার। এর আগের বছর 2022 সালের সেপ্টেম্বরে এসেছিল 154 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, মাসের 28 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 58 কোটি 65 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 9 কোটি 26 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 142 কোটি 86 লাখ 70 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 53 লাখ মার্কিন ডলারের বেশি। সদ্য শেষ হওয়া 2023-24 অর্থ বছরের প্রবাসীরা 2,392 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 2,82,000 কোটি টাকা। রেমিটেন্সের এই অঙ্কে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এবার থাকছে নজরদারিতে আছেন মুক্তি পাওয়া শীর্ষ অপরাধীরা জানালেন ডিএনপি কমিশনার। আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্ত হওয়া শীর্ষ অপরাধীরা পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান। রোববার ঢাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পল্টন আউটার স্টেডিয়ামে ওয়ালটন ক্লাব স্পোর্টস ফেস্টিভ্যাল 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছে তারা দীর্ঘ কারাবাসের পর আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের নজরদারি
গ্রেফতারিতে রয়েছেন। নতুন করে অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, 5 আগস্টের পর অন্তত 43 জন শীর্ষ অপরাধী ও জঙ্গি বিভিন্ন মামলা থেকে জামিন পেয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে তাদের অনেকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে পাওয়া গেছে। শীর্ষ অপরাধী ইনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। প্রায় 24 বছর কারাভোগের পর 16 আগস্ট কারাগার থেকে মুক্তি পান হেলাল। পুলিশ সদস্যরা যারা এখনও কাজে যোগ দেননি তাদের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মনুল বলেন, যারা যোগদান করেননি তাদের সংখ্যা একেবারেই কম। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে কাজ চলছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী উপমহাপরিদর্শক থেকে কনস্টেবল পদের অন্তত 187 পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি। অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব থানা চালু, 3 থেকে 4টি থানায় মেরামতের কাজ চলছে, যেগুলোর কাজ আগামী 4 থেকে 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অন্যতম কাজ হলো অপরাধ নিয়ন্ত্রণের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এর জন্য আমরা টহল দেই যেন কোনো অপরাধ সংগঠিত না হয়, এবং যখন কোনো অপরাধ হয় আমরা তদন্ত করি যেন দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, তাছাড়া আমরা সবকিছু নিয়ে কাজ করছি। অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চলছে। গতকাল রাতে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও স্থানীয়ভাবে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়। এটি আমাদের চলমান প্রক্রিয়া এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফরিদপুরের প্রধান বিচারপতি জানান, দ্রুতই মন্ত্রণালয়ে যাচ্ছে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের পূর্ণাঙ্গ প্রস্তাব শীঘ্রই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়। তাই সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষের ন্যায় বিচার পেতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে আদালতের কাছে আসে। তাদের আইনি সেবা দেওয়ার নৈতিক দায়িত্ব আইনজীবীদের। আমাদের সবাইকে এ দায়িত্ব সহানুভূতি ও মানবতার সাথে পালন করতে হবে। তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের স্মরণে রাখতে হবে, আপনারা মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এই মহান পেশায় এসেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করার মহান লক্ষ্য থেকে কখনো বিস্তৃত হবেন না। জাগতিক লোভ লালসা আপনাদের যেন পেশাগত নীতি নৈতিকতা থেকে সরাতে না পারে, সে বিষয়ে সবসময় সোচ্চার থাকবেন। সর্বশেষ জানাবো, 40 লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেবে সরকার, জানালেন শ্রম উপদেষ্টা। শিল্প এলাকার 40 লাখ শ্রমিককে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেবেন সরকার। আগামী 1 অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে যেসব ব্যবস্থা চালু রয়েছে সেগুলো সচল করতে পারলে অধিকাংশ সমস্যার সমাধান হবে। ইতিপূর্বে শ্রমিকদের 18 দফা দাবি ত্রিপক্ষীয় আলোচনায় সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেগুলো মেনে নেওয়া হয়েছে তা বাস্তবায়নের জোর দেওয়া হচ্ছে। শ্রম সচিব ASM শফিকুজ্জামান বলেন, শ্রমিকদের 18 দফার মধ্যে একটি ছিল তাদের রেশনের ব্যবস্থা করা। সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 অক্টোবর আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হবে। টিসিবির আওতায় 1 কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় এই সংখ্যা বাড়ানো হবে। উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয়, কিন্তু দেশের অধিকাংশ শ্রমিকই জানে না তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কিভাবে আবেদন করতে হয় হয়তোবা সেই প্রক্রিয়াটিও তাদের জানা নেই। এটির ফান্ড ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা সমস্যাগুলো তদন্ত করা হবে। এ পর্যন্ত 30,285 জন শ্রমিককে 141 কোটি 66 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে তহবিলে জমা রয়েছে 1026 কোটি টাকা। উপদেষ্টা আরও বলেন, ফাউন্ডেশনের টাকা শ্রমিকদেরই। কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা সংস্থার কাছে আমানত হিসেবে রাখে। তা জবাবদিহি ও সচেতনতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে। শ্রমিকদের 18 দফার সমাধান করে দেওয়া হয়েছে উল্লেখ করে